আমার স্কুলে ৪ জন টিচার আছেন আর ২ জন নন টিচিং স্টাফ আছেন। অসুবিধার সৃষ্টি হবে। ইনফ্যাক্ট আমার স্কুলে ছাত্র সংখ্যার তুলনায় এমনিতেই শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ভীষণই কম ছিল। আমার ২২০০ প্লাস স্টুডেন্ট। সেখানে আমরা টিচার ছিলাম ২৮ প্লাস ১ অর্থাৎ একজন কন্ট্রাকচুয়াল, বাকি ২৮ জন আমাকে নিয়ে রেগুলার স্টাফ। তার মধ্যে যদি ৪ জন চলে যায়, তাহলে এই যে যে মানে একটা বড় গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপটা কিভাবে ভরাট করব আমরা ভীষণই চিন্তায় আছি। আ এমনিতে হচ্ছে জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছিল। বেশ কিছু গেস্ট টিচার নিয়ে চলছিলাম। কিন্তু এরপরে যদি আবার ৪ টে শিক্ষকের জায়গায় কাউকে নিতে হয়, একটা বিরাট খরচের ব্যাপার আছে। সে খরচ বা কোত্থেকে আসবে? মোটের উপরে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি আমরা। এই সুপ্রিম কোর্টের রায় আপনি কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো আমাদের কিছু মানে মন্তব্য করা সাজে না বা যোগ্যতাও আমাদের নেই। নিশ্চয়ই মহামান্য বিচারপতি সব দিক বিবেচনা করে রায় দিয়েছেন। কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই যায়। যেমন রায়ে একটা জায়গায় বলা আছে যে those who do not belong to tainted category must be allowed to their previous position before their selection by the SSC। অর্থাৎ যারা টেন্টেড ক্যাটাগরিতে নয়, বিলং করেন না, তাদেরকে তাদের পূর্ব অবস্থানে ফিরে যাওয়ার জন্য আবেদনের সুযোগ দিতে হবে। এখন আমাদের প্রশ্ন যে যদি টেন্টেড ক্যাটাগরিতে নয় এরকম একটা সেগ্রিগেশন করা সম্ভব হয়ে থাকে, তাহলে তাদের চাকরি গেল কেন? তারা তো টেন্টেড নয়, মানে তারা কলঙ্কিত নয়, তারা কোনো রকম অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাহলে তাদের চাকরি গেল কেন? আমরা তো জানতাম যে বিচার ব্যবস্থায় নাকি বলা হয়, যদিও কোথাও এইভাবে আমি আইনের বই পড়িনি, আমরা আইনজ্ঞ নই। শোনা কথা, দেখা কথা, সিনেমা, টিভি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া দেখেছি যে আমাদের বিচার ব্যবস্থায় বলা হয়ে থাকে যে কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়। তাতে যদি ১০ জন অপরাধীও রেহাই পেয়ে যায় যাক, কিন্তু একজন নিরপরাধকেও শাস্তি দেওয়া যাবে না। তো এখানে তো সেইটা প্রতিফলন আমরা দেখলাম না। যাদের চাকরি গেল পুরোটাই, যারা টেন্টেড এবং যারা টেন্টেড নন, সর্বক্ষেত্রেই উম একটা তাদের জন্য দুঃখ প্রকাশ করা এবং স্কুলের এই যে বর্তমান যে পরিস্থিতি আগামী দিনে কিভাবে চলবো, এটা নিয়ে আপাতত তো আমাদের হাতে কিছু নেই, ওই দুশ্চিন্তা করা ছাড়া। আপনার এখানে বিভিন্ন স্কুলেই তো প্রায় অনেক শিক্ষক গেছে, নাকি খবর পেয়েছেন? হ্যাঁ, থাকবে, নিশ্চিত থাকবে। ২৬,০০০ তো একটা দুটো স্কুল নয়, সারা রাজ্য জুড়েই বিভিন্ন স্কুলে কম বেশি থাকবে। আমার ৬ জন, কারোর ৫ জন, ৪ জন, ৩ জন, শুনেছি কারো ১০-১২ জনও আছে। তো যাদের ১০-১২ জন আছে তাদের তো অবস্থা আরো খারাপ হবে। তো এই অবস্থায় নিশ্চয়ই আমাদের সরকার বাহাদুর চিন্তা ভাবনা করছেন যে কিভাবে আমরা চলবো, তারা একটা পথ দেখাবেন। তার জন্য আমরাও অপেক্ষা করব। এই মুহূর্তে স্কুলে স্কুলে সব পরীক্ষাগুলো চলছে, আর এই মুহূর্তে আমাদের করণীয় কিছুই নেই যতক্ষণ না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশ পাচ্ছি। নির্দেশ অনুযায়ী আমরা চলবো। আমার টিচাররা এসে বলছিল যে আমরা তাহলে কি করবো, স্কুলে আসবো কি আসবো না। এই মুহূর্তে তো আমি বলার মতো জায়গায় নেই, আমার কাছে কোনো নির্দেশ নেই। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওভার ফোন কথা বললাম। তিনিও বললেন যে আমিও মাস্টারমশাই আপনার মতোই একটা লেভেলে বিলং করি, যতক্ষণ না আমাদের হায়ার অথরিটি কোনো নির্দেশ দিচ্ছে আমরা কিচ্ছু বলতে পারবো না। অর্থাৎ যেমন চলছিল তেমনই আপাতত চলবে যতক্ষণ না আমরা উপর মহল থেকে কোনো নির্দেশ পাচ্ছি। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের বাতিল করা হবে চাকরি। সেটা নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে তারা নির্দেশ দিয়েছেন। শিক্ষা দপ্তরের অধীনে আমরা রয়েছি। আমরা তো স্বাধীনভাবে মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়ার খবরের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারি না। আমরা একদিকে আমরা হচ্ছে স্কুলগুলো অ্যাপয়েন্টিং অথরিটি। একসময় ছিল, কিন্তু বর্তমান সময়ে অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আমাদের বোর্ড। সিলেক্ট করে হচ্ছে এসএসসি এবং নিয়োগপত্র দেন হচ্ছে বোর্ড। এবারে তারপরে জেলায় জেলায় ডিআই রয়েছেন, মহকুমায় মহকুমায় এআই রয়েছেন, এডিআই রয়েছেন, শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসার রয়েছেন। তাদের নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হয়। তারা যেমন নির্দেশ দেবে সেভাবে চলবো। তো মোটামুটি স্কুলের ভবিষ্যৎ এবং এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন, হ্যাঁ, তাদের জন্য আমরা এখন সহানুভূতি জানানো ছাড়া আর কিছু করার নেই। কারণ যেখানে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে সেখানে তো কিছু বলা যায় না। আমাদের এটা কপাল বলে মেনে নিতে বা কি করা যাবে। তবে আমি আবেদন করব যারা আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আছেন যে স্কুলগুলোর কথা আপনারা একটু ভাববেন, যাতে আমরা সামাল দিতে পারি। এই যে ধাক্কাটা আসছে, যারা যখন এরা চলে যাবে তখন যে গ্যাপটা পূর্ণ তৈরি হবে, সেই গ্যাপগুলোতে যাতে আমরা ছোটোখাটোভাবে ও নিজস্ব উদ্যোগে চালাতে পারি, নিজস্ব ব্যবস্থাপনায় তার ব্যবস্থা যদি করা যায়, সেদিকে লক্ষ্য দেওয়ার জন্য সকলের কাছে আবেদন থাকবে। এটা ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের সার্বিক স্বার্থেই করা দরকার আছে, নাহলে স্কুলগুলো তো কোলাপস করে যাবে।
আপনার স্কুলে কি অবস্থা হবে? এই যে পঠন পাঠনে কোনো কি অসুবিধার মধ্যে পড়বে নিশ্চয়ই? নিশ্চিতভাবে অসুবিধার মধ্যে পড়বে। 4 জন টিচার কি করে যদি, চালাবেন? হ্যাঁ 4 জন টিচার তারা যদি সপ্তাহে এক একজন 25টা করে ক্লাস নেন, তার মানে 100টা ক্লাস। এই 100টা ক্লাসে যাবেন কে? এমনিতে হচ্ছে বাকি টিচাররা 25, 26, 24 এইভাবে ক্লাস লোড রয়েছে। একটা সেকশনে 100 জনের উপরে স্টুডেন্ট, এক একটা ক্লাসে 300 প্লাস স্টুডেন্ট। হ্যাঁ, ছাত্র সংখ্যা বেশি, তারপরে ক্লাসের সংখ্যা বেশি। এই অবস্থায় 100টা ক্লাস সপ্তাহে মানে যদি শূন্য হয়ে যায়, শিক্ষক শূন্য হয়ে যায়, তাহলে সেগুলোতে কিভাবে যাবে? এই ব্যাপারে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমরা ম্যানেজিং কমিটি মিটিং ডাকবো এবং অপেক্ষা করবো ডিআইএআইদের নির্দেশের জন্য, তারা কি নির্দেশ দেন, কিভাবে চলতে হবে। তারা যেমন বলবেন, ম্যানেজিং কমিটির যেমন আলোচনা হবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। এখানে আমি একা তো কিছু করতে পারবো না, কারণ আমিও দপ্তরের একটা মানে সিস্টেমের একটা পার্ট। এখানে আমার একক সিদ্ধান্তের কোনো ভ্যালু নেই, বা এককভাবে আমি কোনো সিদ্ধান্ত নিতেও পারি না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনুপম বিশ্বাস, আমি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর 10 ক্লাস সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।